আমাদের দেশে আমি যেটা উপলব্ধি করেছি যে আমাদের দেশে নির্বাচন সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন এবং বিশেষজ্ঞ জ্ঞান আছে এরকম লোকের সংখ্যা অত্যন্ত সীমিত। যে 2-4 জন আছে তারাও ধরাছোঁয়ার বাইরে, তারা কারোর সাথে কথা বলতে চান না। এবং আপনাদের মধ্যে অনেকে আছেন যারা দীর্ঘদিন থেকে এই কাজের সাথে যুক্ত এবং এই কাজের সাথে অনেকের এনসাইক্লোপিডিক নলেজ আছে এই নির্বাচন সম্পর্কে। তো আমি এবং আমার কমিশনের সদস্যরা সেটা ব্যবহার করার চেষ্টা করেছি। আপনাদের মতামত নেওয়ার, আপনাদের পরামর্শ নেওয়ার, আপনাদের সুপারিশ নেওয়ার আমরা সর্বতভাবে চেষ্টা করেছি। ইনফ্যাক্ট আমাদের সেই অংশীজনের সাথে মতামতের সূচনা হয়েছিল আপনাদের সাথে কথা বলার মাধ্যমে। এছাড়াও বিভিন্ন সময়ে আপনাদের সাথে ব্যক্তিগতভাবে অনেক আলাপ হয়েছে এবং আপনারা যখনই ফোন করেছেন আমি ধরতে না পারলেও আমি চেষ্টা করেছি আমি কল ব্যাক করতে। যদিও গত দেড় সপ্তাহ আমার ওই যে ওটা সম্ভবপর হয়ে ওঠেনি। আমি সেই জন্য আপনাদের কাছে আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট, বাট ওইটা গুরুত্বপূর্ণ। বন্ধুত্বের যেখানে সম্পর্ক সেখানে যোগাযোগটা রক্ষা করতে হয় এবং আপনারা আপনাদের পেশাগত কারণে আমাকে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং আমিও চেষ্টা করেছি এবং আমার কিছু সীমাবদ্ধতা ছিল, এই সীমাবদ্ধতা সত্ত্বেও আমি চেষ্টা করেছি আপনাদের যতটুকু সম্ভব সহায়তা করতে। আপনারা জানেন যে আমাদের নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়েছে। আমাদের ব্যাপক কারচুপি, জালিয়াতি এবং অনেক রকম অসঙ্গতি। আমাদের রাজনৈতিক অঙ্গনও ওই যে বিশৃঙ্খল অবস্থায়, ওই যে নরম করে বলতে গেলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন আমাদের একটা বিরাট সমস্যা। তো এগুলো থেকে যদি উত্তরণ করাতে হয় তাহলে কতগুলো গভীর সংস্কার দরকার, কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার দরকার এবং আপনারাই অনেকগুলো প্রস্তাব করেছেন। তো আমরা যেটা করার চেষ্টা করেছি মোটা দাগে সেটা হলো আমরা আমাদের নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত পরিচ্ছন্ন করার চেষ্টা করেছি। আমরা সুস্পষ্টভাবে অনেকগুলো প্রস্তাব করেছি। যেমন একটু বলি, আমার ঠিক আছে, যেমন আমরা যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধ করেছে, ফেরারি আসামি যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলার ব্যাপারে ভয়াবহ ভূমিকা পালন করেছে, তারা যেন নির্বাচনী অঙ্গন থেকে বিচারিত হয়, এটা আমরা চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি বিচারের আদালতে বা আন্তর্জাতিক অপরাধ আদালতে অপরাধী সাব্যস্ত হলে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, ফেরারি আসামিরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এবং মনোনয়ন জমা দেওয়ার সময় যেন প্রার্থীরা যারা আমাদের কারাগারে অন্তরীণ আছে তারা ছাড়া আর যারা যে অন্যরা সরাসরি উপস্থিত হয়ে যেন মনোনয়নপত্র জমা দেয়। তো এর লক্ষ্য হলো কোনো অসৎ উদ্দেশ্য নয়, এর লক্ষ্য হলো ওই যে আপনাদেরকে আমি একাধিকবার বলেছি যে আমরা তো এখান থেকে আমরা গিয়ে আমাদের অফিস স্থাপন করেছি সংসদ ভবনে এবং অনেকেই প্রথমবারের মতো এই সংসদ ভবনে এসছে। সংসদ ভবনে এসে তারা আমাদেরকে বলেছে, তারা অভিভূত হয়েছে এই সুন্দর বিল্ডিংটা দেখে। তারা আমাদেরকে বলেছে, আমি মনে করি এটা আমাদের জন্য একটা ম্যান্ডেট ছিল যেন কুৎসিত লোকরা এই ভবনে প্রবেশ করতে না পারে। তো আমরা কাউকে জোর করে কিংবা অযাচিতভাবে অন্যায়ভাবে আমরা কাউকে থেকে দূরে রাখার চেষ্টা করছি না। যারা অপরাধ করেছে, অপরাধ করে শাস্তি পেয়েছে কিংবা অপরাধের প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে, তাদেরকে ওই নির্বাচনী ব্যবস্থা থেকে দূরে রাখার আমরা সুপারিশ করেছি। এবং আপনারা একটু গভীরভাবে চিন্তা করলে বুঝবেন যে যেই সকল ব্যক্তিরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, খুন করেছে, গুম করেছে, তারপরে বিভিন্নভাবে এই যে বিচার বহির্ভূত হত্যার সাথে বিভিন্নভাবে এই সকল অপকর্মের সাথে যুক্ত ছিল, তাদেরকে আমাদের ওই সুন্দর বিল্ডিংটাতে সেই আমাদের নীতি নির্ধারণের ব্যাপারে আবার দায়িত্বে আসা,
এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আমি যত জায়গায় গিয়েছি মানুষের কাছ থেকে আকুতি শুনেছি, আবার যেন এর পুনরাবৃত্তি না ঘটে। তো সেই জন্য আমরা কতগুলো প্রস্তাব দিয়েছি, আমরা আশা করি সরকার গ্রহণ করবে। একই সাথে আমাদের রাজনৈতিক অঙ্গনও যে দুর্বৃত্তদের কবলে পড়ে গিয়েছে, তো এই জন্য আমরা যেটা করেছি, যারা এইসব অপরাধী তারা যেন রাজনৈতিক দলের সদস্য না হতে পারে। আমরা রাজনৈতিক দলের একটা ওই যে মেম্বারশিপ রোস্টার করার প্রস্তাব করেছি। ওই মেম্বারশিপ রোস্টার থেকে তারা প্রতি বছর তারা হালনাগাদ করবে এবং এই মেম্বারশিপ রোস্টার ব্যবহার করেই তারা প্রতিটা কমিটির তারা নির্বাচন করবে, স্থানীয় থেকে জাতীয়। এবং এই মেম্বারশিপ রোস্টার ব্যবহার করেই তারা স্থানীয় পর্যায়ে তাদের দলীয় নেতাকর্মীরাই, প্রত্যেক দলের নেতাকর্মীরাই মনোনয়ন ব্যাপারে একটা প্যানেল দেবে এবং প্যানেল থেকে জাতীয় যে মনোনয়ন বোর্ড সেখান থেকে মনোনয়ন দেবে, যাতে রাজনৈতিক দলগুলো দায়বদ্ধ হয় তাদের সদস্যদের কাছে। এবং একই সাথে আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলো যাতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয়। আপনারা জানেন যে আমি একটা মামলা করেছিলাম এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে, তথ্য কমিশনের বিরুদ্ধে, যে রাজনৈতিক দলের হিসাব নিকাশ পাওয়ার ব্যাপারে। এটা বহু হয়রানির পর শেষ পর্যন্ত আমি আদালতে গিয়েছি এবং একটা যুগান্তকারী রায় দিয়েছে কিন্তু আদালত, যে কোনো তথ্য এই সকল কর্তৃপক্ষ, ওই যে তথ্য অধিকার আইনি কর্তৃপক্ষ, যেমন নির্বাচন কমিশনের একটা কর্তৃপক্ষ, যে সকল তথ্য তাদের কাছে সবগুলো পাবলিক ইনফরমেশন, এগুলো সাবজেক্ট টু ডিসক্লোজার, তারা এগুলো প্রকাশ করতে বাধ্য। তাই তো এর মাধ্যমে আপনাদের জন্য অনেক তথ্য উন্মুক্ত হয়েছে। তো যারা আপনাদেরকে বলে যে তথ্য দেওয়া যাবে না, হ্যাঁ কিছু গোপন তথ্য দেওয়া যাবে না, কিন্তু অধিকাংশ তথ্য কিন্তু তারা দিতে বাধ্য। এবং এই যে আমি ওই মামলাটা করেছিলাম, এই মামলার ফলে তথ্য অধিকার আইন প্রয়োগ হয়েছে নির্বাচন কমিশনের ব্যাপারে। এবং আপনারা জানেন কিনা জানি না, হয়তো কেউ জানেন, এই যে আমরা 2018 যে উদ্ঘাটন করেছিলাম, আমরা উদ্ঘাটন করেছিলাম 213টা সেন্টারে শতভাগ ভোট, তারপরে শূন্য ভোট, তারপরে বিএনপি বোধহয় 1100 কত সেন্টারে শূন্য ভোট পেয়েছে। এগুলো কিন্তু এই তথ্য অধিকার আইন ব্যবহার করেই কিন্তু বহু কষ্ট করে পেয়েছি। আদালতে যাওয়ার হুমকি টুমকি দেওয়ার পরে শেষ পর্যন্ত নুরুল হুদা কমিশন সেই তথ্য আমাদেরকে দিতে বাধ্য হয়েছে। তো এর সুফল আমরা পেয়েছি। তো আমরা যে কথাটা বলছি যে রাজনৈতিক দলগুলো দায়বদ্ধ হইতে হবে, স্বচ্ছ হইতে হবে, এবং একই সাথে তাদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হতে হবে। আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলো তাদের তাদের সদস্যদের কাছ থেকে যে সদস্য ফি নেবে এবং একই সাথে তাদের যে অনুদান আসবে এবং তার একটা সীমা আমরা নির্ধারণ করে দিয়েছি, তার ভিত্তিতেই তারা তাদের ব্যয় করবে এবং এই ব্যয়গুলো তারা এর অডিটেড হিসাব তারা নির্বাচন কমিশনে দেবে এবং নির্বাচন কমিশন এগুলো প্রকাশ করতে বাধ্য হবে। তো এই আর্থিক স্বচ্ছতা, তাদের মধ্যে গণতন্ত্রের চর্চা এবং স্বচ্ছতা, আর্থিক স্বচ্ছতা, গণতন্ত্রের চর্চা এবং দায়বদ্ধতা, তাদের দলের সদস্যদের কাছে দায়বদ্ধতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে। তো আমরা রাজনৈতিক অঙ্গন পরিচ্ছন্ন করার ব্যাপারে আমরা আমাদের সুপারিশ দিয়েছি এবং নির্বাচন কমিশনকে আমরা ক্ষমতায়িত করার চেষ্টা করেছি। আমরা নির্বাচন কমিশনকে যেমন প্রার্থী চূড়ান্তের ব্যাপারে নির্বাচন কমিশনের নিরঙ্কুশ ক্ষমতা, তারপরে তাদের আমরা সুষ্ঠু অর্থবহ নির্বাচনের ব্যাপারে আমরা হলফনামার ছকে পরিবর্তনের কথা বলেছি। তারপরে নির্বাচন হওয়ার পরে নির্বাচন কমিশন নির্বাচন সঠিক হয়েছে এটা সার্টিফাই করবে। জাস্ট চিন্তা করে দেখেন, 2018 নির্বাচন কিংবা 2024 নির্বাচনে যদি তারা সিদ্ধান্ত নিতে হইতো এই নির্বাচনটা সঠিক হয়েছে, তখন তারা 10 বার অন্তত 2বার চিন্তা করতো, 10বার না হলেও। তো এর মাধ্যমে এবং তাদেরকে আমাদের বিবেচনা শক্তি, সর্বোচ্চ বিবেচনা শক্তি ব্যবহার করার সুযোগ দেওয়া এবং কেউ যদি এরপরে সংক্ষুব্ধ হয় তারা যেন আদালতে যেতে পারে, সেই ব্যবস্থা করেছি। তো আমরা
রাজনৈতিক দলের কথা বলতেছিলাম। রাজনৈতিক দলের কথা তো বলেছি আমরা। আমি শোনা যাচ্ছে তো নাকি? পেছনে শোনা যাচ্ছে? তোর সমস্যা আছে? আরেকটু বাড়াই দেন দিক থেকে একটু। মাইকটা ব্যালেন্সটা তখন বেশি আর বেশি কাছে তো দেওয়া মুশকিল। দেখি ওদিকে 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 দাও। ওকে, আচ্ছা ওকে। আমরা লেজুর বৃত্তির ছাত্র শিক্ষক রাজনৈতিক দলের কথা বলছি, শ্রমিক সংগঠন বিলুপ্তি করার কথা বলেছি, বিদেশি শাখা বিলুপ্তির কথা বলেছি, নূতন দলের নিবন্ধন সহজতর করার কথা বলেছি, 5 বছর পর পর দলের নিবন্ধন নবায়ন করার কথা বলেছি, এবং দলের আর্থিক অডিট রিপোর্ট জনগণের কাছে উন্মুক্ত করার কথা বলেছি এগুলো। আর আমরা নির্বাচনকে সুষ্ঠু করার ব্যাপারেও কতগুলো আগে নির্বাচন কমিশন একটা বলি, স্বচ্ছ প্রক্রিয়া রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়ার এটা আমরা সুপারিশ করেছি। নির্বাচন কমিশনে প্রার্থীতা চূড়ান্ত করার ব্যাপারে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়ার কথা আমরা বলেছি। নির্বাচন কমিশন আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার কথা আমরা বলেছি। নির্বাচন কমিশনের সচিব নিয়োগের ব্যাপারে নির্বাচন কমিশনের ক্ষমতা দেওয়ার কথা আমরা বলেছি এবং তাদের নিজেদের কর্মকর্তাদেরকে যতটুকু সম্ভব রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়ার কথা আমরা বলেছি। তারপরে আমরা এনআইডির যে আইনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছিল সেটা বাতিলের কথা আমরা বলেছি এবং আমরা আনন্দিত যে সবগুলো কমিশনের মধ্যে আমাদের সংস্কার প্রস্তাবে প্রথম এই যে বাস্তবায়ন হলো, সেই আইনটা বাতিল হলো এবং নির্বাচন কমিশনের কাছে সেই এনআইডির দায়িত্ব ফিরে আসলো। তবে আমাদের এই কার্যক্রমটা এত বিশাল, নির্বাচন কমিশনের অনেক দায়িত্ব আছে, তো আমরা সুপারিশ করেছি দীর্ঘমেয়াদীভাবে একটা কর্তৃপক্ষ, স্বাধীন কর্তৃপক্ষের কাছে এনআইডির ব্যবস্থাপনা হস্তান্তর করা। তারপরে কারচুপির অভিযোগে যে কোনো নির্বাচন এলাকা নির্বাচন তদন্ত সাপেক্ষে নির্বাচন বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া। তারপরে নির্বাচনকালীন সময়ে নির্বাচনকে প্রভাবিত করতে পারে নির্বাহী বিভাগের পক্ষ থেকে এমন কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার বিধান করা। এটা বিরাট, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপারিশ, কারণ অতীতে সরকার যা ইচ্ছা তা করেছে, নির্বাচন কমিশনের তোয়াক্কাও করে নাই। তো নির্বাচন কমিশন যেন নির্বাহী বিভাগ যা ইচ্ছা তা করতে না পারে, নির্বাচনকে প্রভাবিত করার জন্য সেই নির্বাচন কমিশনের সেই কর্তৃত্ব আমরা সেখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। তারপরে ভোটার প্রার্থী মুখোমুখি অনুষ্ঠানের কথা আমরা বলেছি নির্বাচন কমিশনের উদ্যোগে, এবং এই প্রস্তাব অনেকের কাছ থেকে এসছে এবং আমরা এই পোস্টার আর ব্যবহার না করার পক্ষে আমরা প্রস্তাব করেছি। এটা পরিবেশের জন্য খারাপ এবং এটা আসলে কোনো সুফল আনে না, এবং আমরা বলেছি যে প্রত্যেক প্রার্থী যেন আমাদের গণমাধ্যম যে বিশেষত সরকারি গণমাধ্যম আছে তারা যেন সুযোগ পায়। তারপর আমরা বলেছি যে যদি 2014, 2018, 2024-এর মতো ঘটনা ঘটে যে নির্বাচনটা সঠিক হবে না, এইরকম যদি সম্ভাবনা দেখা যায়, নির্বাচন কমিশন যেন রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তারা নির্দেশনা নিতে পারে, যাতে তারা ওই যে একটা বিতর্কিত নির্বাচন অনুষ্ঠান করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করে না দেয়। তারপরে এবং নির্বাচন কমিশনের আমরা দায়বদ্ধতার কথা বলেছি। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়। তারা যদি অন্যায় করে, তারা যদি সংবিধান লঙ্ঘন করে, তারা যদি শপথ ভঙ্গ করে, তাদেরকে সেই দায়বদ্ধ হতে হবে। তারপরে আমরা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমরা কতগুলো সুষ্ঠু অর্থবহ নির্বাচনের জন্য আমরা না ভোটের বিধান ফিরিয়ে আনার প্রস্তাব করেছি। হলফনামার ছকে পরিবর্তন এনে এবং হলফনামা যাচাই বাছাই করা, এবং হলফনামা যাচাই বাছাই করে যদি অসত্য তথ্য গোপন কিংবা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠে তাদের নির্বাচন বা তাদের সেই মনোনয়ন বাতিল, নির্বাচন বাতিল, এবং নির্বাচন একবার বাতিল হইলে আদালতের মাধ্যমে তারা যেন আর নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এটা একটা কঠোর আমরা সুপারিশ করেছি। তারপরে আমরা 40% নিচে ভোট পড়লে পুনর্নির্বাচনের কথা বলেছি।
তারপরে আমরা সার্টিফাই করার কথা আগে আমি বলেছি। গণমাধ্যমের নীতিমালার পরিবর্তনের আমরা বলেছি আপনাদের সুপারিশের প্রেক্ষিতে। তারপরে আমরা একটা বিশেষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে যে যারা জালিয়াতি নির্বাচনে অতীতে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে বিচারের আওতায় আনার কথা আমরা বলেছি। তারপরে আরও অনেকগুলো প্রস্তাব আছে, যেমন রাজনৈতিক দলের আমরা নারীর ক্ষমতায়নের ব্যাপারে আমরা বলেছি 100 আসন বৃদ্ধি করে ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীর জন্য আসন নির্ধারিত করা, যার ফলে নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে, তাদের একটা কনস্টিটিউয়েন্সি থাকবে, তাদের সমান সুযোগ, সম দায়িত্ব, সব কিছু তাদের সমান পুরুষদের মতো। এবং এর মাধ্যমে আমরা মনে করি যে এটা অনেক দেশেই এটা আছে, বিশেষত আমাদের প্রতিবেশী দেশে, এবং এটা একঝাঁক নারী নেতৃত্ব ক্ষমতায়িত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে বলেছি একটা স্থায়ী স্থানীয় সরকার কমিশন গঠন করা। আপনাদের হয়তো কারো কারো মনে আছে 2007 সালে একটা কমিশন হয়েছিল, কমিশন একটা বিশেষ কমিটি, হাই পাওয়ার্ড কমিটি, ডক্টর শওকত আলীর নেতৃত্বে। আমি ওখানে ছিলাম। আমি ওখানে অনেকগুলো জিনিস আমরা অন্তর্ভুক্ত করেছিলাম সেই কমিশনের। আমরা একটা এই যে এখন যে আমাদের কমিশন বলছে যে একটা ইন্টিগ্রেটেড ল, সমন্বিত আইন, আমরা একটা সমন্বিত আইন করে দিয়েছিলাম। সবগুলো আইন আমরা পুনরুদ্ধার করেছিলাম, ওগুলো অধ্যাদেশ হিসেবে জারি হয়েছিল, কিন্তু এগুলো অনুমোদন করা হয়নি। তো তখন আমরা স্থানীয় সরকার কমিশনের কথা বলেছিলাম। এবার আমরা প্রস্তাব করেছি নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন, তারপর ঘূর্ণায়মান পদ্ধতিতে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান। আমাদের যতগুলো প্রস্তাব এটাই বোধহয় বেশি আলোচনা এসছে। এটা ব্যাপকভাবে মানুষের দাবি। আমরা একটা সার্ভে করেছি এবং এটা আমাদের আছে, ওয়েবসাইটে আছে, যে ব্যাপক জনসমর্থনের পক্ষে পার্বত্য জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠান এবং বাজেটের 30% স্থানীয় সরকারের জন্য বরাদ্দ করা। এরকম রাষ্ট্রপতি নির্বাচনে ওই যে বিগার ইলেকটোরেট সংসদ সদস্যরা এবং একই সাথে স্থানীয় সরকারের প্রতিনিধিরা, নির্দলীয় রাষ্ট্রপতি, ভোটার তালিকার সঠিকতার কথা আমরা বলেছি। সীমা নির্ধারণের ব্যাপারে আমরা বলেছি একটা নিরপেক্ষ কমিশনের মাধ্যমে সীমা নির্ধারণ নিয়ে অনেক রকম প্রশ্ন, অনেক রকম অভিযোগ, যাতে একটা স্বাধীন কর্তৃপক্ষের মাধ্যমে করা হয়। তারপরে প্রবাসীদের ভোটার ব্যাপারে, প্রবাসীরা আমাদের 1.5 থেকে 2 কোটি প্রবাসী বাংলাদেশি, এবং তারা যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তাহলে নির্বাচন নিয়ে প্রশ্ন থেকেই যায়। তা আমরা প্রবাসীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার এবং তাদের নির্বাচনে সুযোগ নেওয়ার এই কাজটা শুরু করার, অন্তত কোথাও না কোথাও এটা শুরু করার আমরা প্রস্তাব করেছি। তো এই মোটা দাগে এই প্রস্তাবগুলো আমরা করেছি। আরও অনেকগুলো ছোটোখাটো আছে। তো আমি এই পর্যন্ত যতগুলো প্রতিক্রিয়া পেয়েছি, আমি এ পর্যন্ত নেতিবাচক প্রতিক্রিয়া তেমন পাইনি। ওই যে আমাদের কোন নির্বাচন আগে হবে সেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, এবং আমরা যেটা করার চেষ্টা করেছি, এবং আমি যখন আপনাদেরকে 15 তারিখে যখন করছিলাম, এই ব্রিফিং করছিলাম, আই ওয়াজ ভেরি ইমোশনাল। কারণ আমি মনে করি আমার জীবনে এটাই হলো সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট। কয়েকজনের ভাগ্যে জুটে যে একটা জাতির নির্বাচন ব্যবস্থাকে সুসংগত করার জন্য তার মেধা, আমার অভিজ্ঞতা সব কিছু কাজে লাগিয়ে এই ভূমিকা রাখা। এবং তো আমি মনে করি এটা আমার এবং কমিশনের সদস্যদের জন্য ছিল একটা সুবর্ণ সুযোগ, একটা অনন্য সুযোগ, যেটা কম ব্যক্তির জীবনেই এই সুযোগ ঘটে। তো আমরা এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে, আন্তরিকতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে বাংলাদেশের জনগণের কল্যাণের কথা চিন্তা করে আমরা করেছি। হ্যাঁ, সবগুলো সবার কাছে গ্রহণযোগ্য হবে তা নয়, এবং অবশ্যই এগুলো আরও পরিচালিত করার সুযোগ আছে। তো আমরা কিছু পরিচালিত করার চেষ্টা করছি। আপনাদের যদি আরও কোনো প্রস্তাব থাকে আমরা বিবেচনায় নেব, এবং আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আমাদেরকে আপনারা অনেকভাবে সহায়তা করেছেন, তার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে। আচ্ছা, আমরা তাহলে প্রশ্নোত্তর পর্ব শুরু করছি। একজন করে একটু বলবেন, হাত তুলে, তারপর বলেন। আরো
তাদের কোন কোন অপরাধে কোন প্রক্রিয়া বিচারটা হওয়া উচিত, যেহেতু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল একটু চাপাই দাও। সেই জায়গা থেকে কোন প্রক্রিয়াতে কিভাবে বিচার হওয়া উচিত। আরেকটি বিষয় হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাটাকে আগে করার যে সুপারিশ, সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিতরে মতভেদ আছে। এই জায়গা থেকে এই প্রস্তাবটা রাজনৈতিক কোনো কনফ্লিক্ট তৈরি করে কিনা আপনার কি মনে হয়? ওকে, প্রথমত আপনি যেটা বলছেন যে তাদেরকে বিচারের আওতায় আনা, আমরা কোনো সুস্পষ্ট অপরাধের কথা বলি নাই। আমাদের ধারণা এবং আপনাদের অনেকের ধারণা যে গত 3টা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। সংবিধান আমাদেরকে ওই যে কোন একটা মাহমুদুর রহমানের বইতে আছে, আমাদের সংবিধান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোনো কিছু কথা ওই যে আমাদের সংবিধানের আওতায় এটা ভাবাও যায় না। তো এই তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে ব্যর্থ হয়েছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং গণতন্ত্র এটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ, বেসিক স্ট্রাকচার যেটাকে বলে। এবং একই সাথে তারা শপথ করেছে এবং শপথ ভঙ্গ করেছে। তো এই জন্য আমরা বলেছি একটা কমিশন গঠন করা, কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যারা বিচারের আওতায় আনায়। তো আমরা কোনো সুস্পষ্ট অপরাধের কথা বলিনি, আমরা একটা কমিশন গঠন করে নিরপেক্ষ তদন্ত এবং নিরপেক্ষ তদন্তের কথা আমরা বলেছি। আরেকটা হলো যেটা আপনি বলেছেন, আমরা তো এই প্রস্তাবগুলো কিন্তু আমরা একটা কক্ষে বসে আমরা নিজেরা চিন্তা ভাবনা করে এটা করি নাই, এই প্রস্তাবগুলো দেইনি। আমরা আপনাদের সাথে কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি, আমরা হাজার ইনফ্যাক্ট আমি আই ওয়াজ ভেরি সো ইমপ্রেসড, আমি অভিভূত হয়েছি। যেখানেই গিয়েছি মানুষের কিছু না কিছু বলার আছে, এই নির্বাচন ব্যবস্থাটাকে এই করা ওই করা, এবং তাদের কোনো না কোনো আকুতি শুনেছি অনেক কাছ থেকে। এবং আমরা এই যে জরিপ করে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করেছি। 46,000 ব্যক্তির থেকে আমাদের যে সরকারি প্রতিষ্ঠান 46,000 ব্যক্তির কাছ থেকে তারা তাদের মতামতের ভিত্তিতে জরিপটা করা হয়েছে, তাদের মতামত নেওয়া হয়েছে। তো এর ভিত্তিতে আমরা যেটা পেয়েছি, জরিপে যেটা পেয়েছি সেটা আমরা তুলে ধরেছি। এটা হ্যাঁ, যে গণতন্ত্রের মূল কথাই তো হলো বিভিন্ন মত থাকবে, বিভিন্ন পথ থাকবে এবং এই নিয়ে আলাপ আলোচনা হবে, এর মাধ্যমে একটা সমাধানে পৌঁছবে। তো আমি নিশ্চিত যে রাজনৈতিক দলগুলো এবং আমাদের সরকার এ ব্যাপারে একটা ঐক্যমত বুঝতে পারবে। কমিশন বলতে আমরা 3টি কমিশনে 3-5-15 জন সিসি সহ 15 জনকে বুঝছি। আপনারা কমিশনের বিচারের ক্ষেত্রে কি যারা তখন অতিরিক্ত সচিব ছিলেন, যুগ্ম সচিব ছিলেন, তাদেরও একই সঙ্গে তখন যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন এবং প্রতিটি জেলা এসপি ছিলেন, অপরাধের আওতার মধ্যে তো তারাও পড়েন, কারণ তারা সরাসরি নির্বাচনগুলো ওইখানে কন্ডাক্ট করেছে, তাদেরকেও কেউ বিচারের আওতার কথা? ওকে, আমরা যেটা বলেছি একটা তদন্ত কমিশন হোক, তদন্ত কমিশন সেটা সিদ্ধান্ত, সেই সব সিদ্ধান্ত নেবে। ওগুলো সিদ্ধান্ত নেওয়া তাহলে আমাদেরকে আরো অনেক গভীরে যেতে হইতো। ওটা আমরা ওই তদন্ত কমিশনের উপর ছেড়ে দিয়েছি, তারাই সিদ্ধান্ত নেবে। যারা অন্যায় করেছে তাদেরকে তো অবশ্যই বিচারের আওতায় আনা উচিত এবং এটাই বোধহয় স্বাভাবিক। এটা মানে যে কোনো পর্যায়ের যে হোক। হ্যাঁ, অবশ্যই অন্যায় করে যেন পার পেয়ে না যায়। রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এই প্রস্তাবনাগুলো পাশ করা হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না আসলে রাজনৈতিক ঐক্যমতটা কিভাবে তৈরি হবে। 90-এ 3টা রাজনৈতিক দল এক জায়গায় স্বাক্ষর করে একটা বিষয় ঐক্যমত হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কোনো সিমটম আমরা দেখছি না। এই জায়গায় রাজনৈতিক দলগুলো ঐক্যমত হবে বলেও আমরা দেখছি না। সেই জায়গায় কি গণভোট আয়োজনের কথা আপনারা প্রস্তাব করবেন কিনা, বা কি কোন পথে এই সংস্কারগুলো বাস্তবায়ন হতে পারে, নাকি এগুলো শুধু কাগজেই থেকে যাবে, একটা স্বপ্ন দেখানো হলো বাংলাদেশকে যে এই পরিবর্তন হতে পারে, শেষ পর্যন্ত হবে না, এই ধরনের কথা আলোচনা শুরু হয়েছে, এগুলো আদৌ এগুলো বাস্তবায়ন? আপনার কি মনে হয় বাস্তবায়ন হবে? হ্যাঁ, আপনাদের কি মনে হয়? মানে ওর প্রশ্নটা হচ্ছে যে ঐক্যমতের প্রক্রিয়াটা আসলে কি হবে। ওটা তো ভিন্ন, ওটা তো আমাদের সংস্কার প্রস্তাব ঐক্যমতের প্রক্রিয়াটা। আমি তো এই পর্যন্ত খুব একটা বিরোধিতা দেখিনি। হ্যাঁ, ওই যে সংবিধানের বিষয় নিয়ে অনেক রকম আলাপ আলোচনা হচ্ছে, কিছু সেখানে ভিন্ন মত আছে, কিন্তু আমি তো কোনো
গুরুতর বিরোধিতা দেখি নেই। এটা বাস্তবায়ন হবে কিভাবে? ওকে, বাস্তবায়ন হবে। ওকে, বাস্তবায়ন তো আর আমরা করবো না। বাস্তবায়নটা হবে যেটা আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণের, তিনি একটা এই যে একটা নূতন কমিশন গঠন করেছেন তার নেতৃত্বে, ঐক্যমত্য কমিশন, এবং যার আমি সদস্য। তো আমাদের সাথে রাজনৈতিক দলের আলাপ আলোচনা হবে। তো আমরা আশা করছি যে এই নির্বাচন সংক্রান্ত যেই সকল আমাদের সুপারিশ, তার অধিকাংশই, প্রায় সবগুলোই যে দ্রুতই এগুলো বাস্তবায়ন করা সম্ভব। আইন কানুন বিধিবিধান পরিবর্তন করে, কিছু কিছু ক্ষেত্রে সংবিধান পরিবর্তন করতে হবে, সেটা ভিন্ন। কিন্তু সংবিধান যেখানে পরিবর্তন করতে হবে না, সেগুলো ওই বাস্তবায়নের ক্ষেত্রে সরকারই করতে পারবে। কিন্তু সরকার যেটা চাচ্ছে সেটা হলো রাজনৈতিক দলের সাথে একটা ঐক্যমত্যের ভিত্তিতে এটা করতে। তো এই আলাপ আলোচনাটা শুরু হবে। সবে তো আমরা এগুলো জমা দিয়েছি, আলাপ আলোচনাটা শুরু হবে। তো আমি আশাবাদী। আমি সম্পর্কে একটু বলতে, দ্রুত বলতে কি এটা কি নির্বাচনের আগেই চাচ্ছেন যে এই সুপারিশ? অধিকাংশ নির্বাচনের আগেই, কারণ এগুলো তো করা, যেমন কমিশন, যে কমিশন করার কথা বলেছি, এটা তো হলে এটার হয়তো মেয়াদ, নির্বাচন আমি জানি না কখন নির্বাচন হবে, এটার মেয়াদ পরেও অব্যাহত থাকতে পারে, এতে কিছু আসা যায় না। কিন্তু কতগুলো বিষয় যেগুলো নির্বাচন ব্যবস্থাকে সুসংগত করার ব্যাপারে, কার্যকর করার ব্যাপারে যেগুলো গুরুত্বপূর্ণ, এগুলো তো বাস্তবায়ন করা জরুরি। আমি আশা করি যে রাজনৈতিক দলগুলো, আমি নিশ্চিত কেউ চায় না অতীতের পুনরাবৃত্তি, আমি নিশ্চিত। এবং আমি নিশ্চিত যে বিরাট জনগোষ্ঠী চায় যে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার হোক, যার মাধ্যমে অতীতের পুনরাবৃত্তি না ঘটে, এবং একই সাথে আমরা যেন আবার সেই অবস্থায় ফিরে না যাই। তো আমি আশাবাদী, আমি জানি না আপনি আশাবাদী কিনা। তো এটা গণভোট তো আমাদের আদালতের মধ্যে গণভোটকে তারা রেস্টোর করেছে। তো এইগুলো আলাপ আলোচনার বিষয়, আমি জানি না, আমার এখতিয়ারের বাইরে। ওকে, আপনাদের প্রস্তাবনায় আসলে 150 ধরনের পয়েন্টে আপনারা মানে যে সুপারিশ রেখেছেন, সেখানে আমরা যে ধরনের সুপারিশগুলো দেখেছি, সরকারও আসলে বলেছে যে অতি প্রয়োজনীয় কিছু সংস্কারের মাধ্যমে যদি জাতীয় নির্বাচনের আয়োজন করা যায়, তাহলে এই বছরের শেষেই নির্বাচন আয়োজন করা সম্ভব। আমি যদি জানতে চাই যে আপনাদের প্রস্তাবনার মধ্যে আসলে অতি প্রয়োজনীয় যেগুলো এই সংসদ নির্বাচনের আগে না হলেই না, সেই ধরনের কোন কোন প্রস্তাবনা আপনারা দিয়েছেন? মানে স্বল্প মেয়াদী, দ্রুত সময়ে করা যাবে, আর দীর্ঘমেয়াদী প্রসেসের মধ্যে গুরুত্বপূর্ণ কোন কোন পয়েন্ট আছে, এইগুলো ওকে। এখন এগুলো একটা একটা করে বলতে গেলে তো অনেক সময় লাগবে। তো আমরা যেটা বলেছি যে এই মোটা দাগে যেগুলোতে সংবিধান সংস্কার লাগবে, সংবিধান পরিবর্তন লাগবে, সেগুলো এই নির্বাচনের আগে করা প্রায় অসম্ভব। এটা তো সম্ভব হবে না। তো এগুলো তো পরে করতে হবে। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশই মূলত আইন কানুনে পরিবর্তন করা, এবং এগুলো আইন সংশোধন করা অতি সহজেই এগুলো করা সম্ভব। তো এখন এটা নির্ভর করবে রাজনৈতিক দলের সাথে সরকারের যে আলাপ আলোচনা, যার অংশ আমরা হব, তার উপর নির্ভর করবে। তো আমার বিশ্বাস যে আমরা যে অতীতের যেই বিশৃঙ্খলা, অতীতের যে কারচুপির নির্বাচন, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, তার আমরা পুনরাবৃত্তি চাই না। প্রায় সবগুলোই, যেগুলো এখন বাস্তবায়ন করা যায়। যেটা জানতে চাচ্ছিল যে ভোটাধিকার নিশ্চিত করার জন্য যেই বিষয়গুলো আছে মোটা দাগে, এই বিষয়গুলো আসলে আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে বাস্তবায়ন করে সম্ভব কিনা, এই ধরনের বিষয়গুলো বেশি কিনা? হ্যাঁ, এইগুলো ধরেন আমি বলেছি মোটা দাগে আমরা আমাদের যদি মোটা 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো যে রাজনৈতিক দলগুলোকে পরিচ্ছন্ন করা, আরেকটা হলো নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করা, তারপরে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা। এগুলো তো সবগুলোই গুরুত্বপূর্ণ।
সবার অংশগ্রহণ? আমরা এটা তো কেউ অংশগ্রহণ করলো না করলো ওটা তো আমাদের এই প্রস্তাবের অংশ না, এটা তাদের সিদ্ধান্ত এবং এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কারা অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করতে পারবে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, আমাদের এখতিয়ারের বাইরে। এলিসাবার সঙ্গে একটা সম্পর্ক প্রশ্ন করি যে আপনাদের প্রতিবেদন দেখে মনে হয়েছে যে আপনারা কোনো একটা গোষ্ঠীকে নির্বাচনের বাইরে রাখতে গিয়ে কিছু কিছু সুপারিশ করেছেন। এটা আমার মতামত নয়, এটা বিশ্লেষকরা বলছেন অনেকে। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আরেকটা একটু প্রশ্ন করতে চাই, সেটা হলো নির্বাচন কমিশনকে আপনারা জবাবদিহিতার আওতায় আনতে বলেছেন, এতে তাদের ক্ষমতা খর্ব হবে কিনা? কারণ আর্থিক বিষয়গুলো আপনারা পুনরায় মূল্যায়নের কথা বলেছেন। হ্যাঁ, কি আর্থিক মানে কমিশনের যে আর্থিক বিষয়গুলো আছে সেটা পুনরায় মূল্যায়নের কথা বলেছেন। কোন আর্থিক বিষয়? মানে আয় ব্যয় আগের যে বিষয়গুলো বলেছেন সেক্ষেত্রে কমিশন ক্ষতিগ্রস্ত হবে না। আমরা যৌক্তিকভাবে যৌক্তিকভাবে যারা আমরা তো তাদের আর্থিক স্বাধীনতার কথা বলেছি। আমরা বলেছি তাদেরকে যে তাদের নির্বাচন সংক্রান্ত ব্যয় আমাদের যে কনসলিডেটেড অ্যাকাউন্টসে দায় যুক্ত করার কথা। তো আমরা তো বরং আর্থিক স্বাধীনতার কথা বলেছি। তো নির্বাচন কমিশন অবশ্যই একটা এফিশিয়েন্ট অর্গানাইজেশন হইতে হবে, এটা তো আমরা সবাই আশা করি। আর আমরা কাউকে নির্বাচন থেকে দূরে রাখা নয়, এটা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু আমরা কি চাই যারা আমাদের এই যে অন্যান্য যারা আমাদের নাগরিক তাদেরকে যেভাবে খুন করেছে, প্রায় 2000 ব্যক্তি খুন হয়েছে, এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। তো এখন আমরা প্রস্তাব করেছি কারণ অধিকাংশ জনগণে চায় না। এখন এগুলো গৃহীত হবে কি না হবে এটা নির্ভর করবে আমাদের রাজনৈতিক দল এবং সরকার। যদি নির্বাচনী অঙ্গন যদি দুর্বৃত্ত মুক্ত না হয়, অপরাধী মুক্ত না হয়, তাহলে আবার অপরাধ সংঘটিত হবে। তা আমরা কি সেটার পুনরাবৃত্তি চাই? নির্বাচন কমিশনকে ক্ষমতায়নের ব্যাপারে আপনাদের কিছু পরামর্শ রয়েছে, আমরা দেখেছি। সেখানে নির্বাচন কমিশন একদিকে ক্ষমতায়িত করার কথা বলছেন, আবার নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনার কথা বলছেন। নিশ্চয়ই। তাহলে তারা স্বাধীনভাবে বা তাদের মতো করে আসলে কাজ করবে কি, বা কোনো ধরনের বাধা বিপত্তি তৈরি হবে কিনা? কোনোভাবেই না। দায়বদ্ধতা মানে কি? যে অন্যায় করে তাকে বিচারের আওতায় আসতে হবে। তো যাতে অন্যায় না করে এই দায়বদ্ধতার এই প্রস্তাবগুলো করার উদ্দেশ্য হলো তারা যাতে কোনো রকম অন্যায়, যে আমাদের গত 3টা নির্বাচন কমিশন যে অন্যায়গুলো করেছে তার থেকে বিরত থাকে, এবং আইন করে বিধিবিধান করে যাতে মানুষ যদি অন্যায় করে তারা তাহলে বিচারের আওতায়, শাস্তির আওতায় আসবে। তো সেটাই উদ্দেশ্য। তাদের কোনোভাবে তাদের ক্ষমতা ক্ষুণ্ণ করা নয়, বরং আমরা নির্বাচন কমিশনকে ক্ষমতায়িত করার সর্বতভাবে চেষ্টা করেছি। আপনাদের আসলে সংস্কার কমিশনের মেয়াদ বৃদ্ধি হয়েছে, আপনারা তো এগুলো প্রস্তাবনা জমা দিয়েছেন। এখন এই বর্ধিত সময়ে আপনাদের কর্মপ্রক্রিয়াগুলো কি হবে আমরা জানতে চাই। আমরা তো আমাদের জমা দিয়েছি, আমাদের সুপারিশগুলো জমা দিয়েছি, এবং একটা ড্রাফট জমা দিয়েছি। তো এটাতে আরও পরিচালিত করে আমরা আরও কিছু যদি পরিবর্তন করতে হয় ছোটোখাটো, তা আমরা এগুলো করে আমাদের লেখাগুলো আরও পুনরায় এডিট করে এটা এই মাসের মধ্যে আমাদের জমা দেওয়ার কথা। সরকার বলছে যে 2025 শেষে অথবা 26-এর মাঝামাঝি সময়ে এসে জাতীয় নির্বাচন তারা করতে চায়। তার আগে আপনারা যে প্রস্তাবনাগুলো দিয়েছেন সেগুলো কি বাস্তবায়ন করা সম্ভব? যদি সেটা সম্ভব না হয় তাহলে সরকার কোন উপায়ে আগামী নির্বাচন অনুষ্ঠান করতে পারে? আমি আগেই বলেছি আমাদের 2 ধরনের সংস্কার প্রস্তাব আছে। কতগুলোর ক্ষেত্রে সংবিধান পরিবর্তন করতে হবে, এগুলো পরবর্তী সংসদের জন্য অপেক্ষা করতে হবে। তো সেগুলো আমাদের সরকার প্রধান বলেছেন, প্রফেসর ইউনূস বলেছেন, এগুলোর ব্যাপারে একটা জাতীয় সনদ তৈরি হবে। রাজনৈতিক দলগুলো এগুলোর ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছে তারা একটা সনদ স্বাক্ষর করবে। এই কথা আমি বহুদিন থেকে বলে আসছি। আপনারা জানেন যে আমরা সুজনের পক্ষ থেকে বলে আসছি। আর যেগুলো নির্বাচনের জন্য দরকার, অধিকাংশই আমি মনে করি যেখানে সংবিধান সংশোধন দরকার নাই, সেগুলো
বাস্তবায়ন সম্ভব। স্যার, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আপনারা 4 মাস বলেছেন এবং এর অধীনে শুরুতে স্থানীয় সরকার তারপর জাতীয় নির্বাচনের কথা বলছেন। এটাকে এর মাঝে আমরা নির্বাচন কমিশন থেকে একটা বক্তব্য পেয়েছি যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার মতো তাদের বাস্তবসম্মত নয়। সেই জায়গায় 4 মাস সময়ের মধ্যে দুটো নির্বাচন এবং একই সাথে স্থানীয় সরকার নির্বাচন করাও তাদের সম্ভাবনা করা হচ্ছে। আপনাদের প্রস্তাবটাকে আপনারা কিভাবে আপনারা বাস্তবসম্মত আমরা এবারের কথা বলছি না, আমরা তো বলছি ভবিষ্যতের কথা। তত্ত্বাবধায়ক সরকার যখন আসবে, যখন আশা করি যে আমি ভবিষ্যতের কথাই বলছি। হ্যাঁ 4 মাস সময়ের মধ্যে 4 মাসের মধ্যে দুইটা নির্বাচন। নির্বাচন করা কতটা বাস্তবসম্মত? ওকে, আরেকটা প্রশ্ন আছে স্যার, যে এটা শেষ করি। ওকে, যেটা আমরা তো আশা করছি, আমি নিশ্চিত আপনারাও আশা করছেন, যেই সকল অন্যায় শেষ করি আমি। আচ্ছা এটা আচ্ছা আচ্ছা সারা দেশে অলরেডি প্রশ্ন সারা দেশে 6000 উপরে স্থানীয় সরকারি প্রতিষ্ঠান আছে, এগুলোকে কিভাবে অ্যাকোমোডেট করা সম্ভব? আচ্ছা, ওকে, আমরা তো আশা করছি ভবিষ্যতে যে যেই রকম যে বিশৃঙ্খলা, অন্যায়, বিভিন্ন রকমের বাড়াবাড়ি, সেগুলোর ভবিষ্যতে আর থাকবে না আমরা আশা করি। আমি আশা করি আপনারাও আশা করেন যে এই এত আত্মত্যাগ, এর ফলে আমরা এগুলোকে পিছিয়ে ফেলতে পারবো। ভবিষ্যতে আমাদের নির্বাচনী ব্যবস্থাটা শক্তভিত্তির উপর দাঁড়াবে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাও কার্যকর করার পথ সুগম হবে। তো সেই অবস্থায় 4 মাসের মধ্যে নির্বাচন হয়তো সম্ভব হবে। আপনারা হয়তো জানেন, কেউ বলছে পুরো জাতীয় নির্বাচন, সবগুলো স্থানীয় সরকার নির্বাচন একই তফসিলে করার কথা। তো এগুলো তো জাজমেন্টের প্রশ্ন, এগুলো কোনো ওই যে নিক্তি নাই যে এগুলো আমরা আমাদের বিবেচনা, এক একজনের বিবেচনা এক এক রকম। তো এই এখন 4 মাসের মধ্যে যখন পরিস্থিতি যদি উন্নতি ঘটে, এবং পরিস্থিতির উন্নতি ঘটবে আমরা আশাবাদী, অতীতের যে সকল অসঙ্গতি এগুলো দূর হবে, তখন 4 মাসের মধ্যে হয়তো তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দুটো নির্বাচন করাই সম্ভব। আর আপনাদের হয়তো অনেকের মনে আছে যে শামসুদ্দা কমিশন জাতীয় নির্বাচন করার পরে পরপরে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো করেছিলেন, ওনারা ব্যাপকভাবে অসন্তোষ প্রকাশ করেছিলেন। আপনাদের মনে আছে কিনা? কতগুলো উপজেলা নির্বাচন হয়েছিল, সেগুলো নিয়ে তাদের ব্যাপক অসন্তুষ্টি ছিল। কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে গেলে কি সমস্যা হয় আপনারা নিজেরাই জানেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। রাজনৈতিক দল বলতে সংস্কার করবে নির্বাচিত সরকার, সেই ক্ষেত্রে যদি খুব একটা সংস্কার না হয়ে আগামী নির্বাচন হয়, সেক্ষেত্রে সেই নির্বাচনটাকে আপনি কি বলবেন? এক, দ্বিতীয় হচ্ছে এই কমিশনের একটা অভিজ্ঞতা নাই নির্বাচন করার, মানে কোন সরকার নির্বাচন না করে যদি সরাসরি ভোটে যায়, জাতীয় নির্বাচন যায়, সেক্ষেত্রে এই কমিশনের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে কিনা, বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, 3 বছর করেছিলেন। আপনি বলছেন যে যারা এই ছাত্রদের হত্যা করেছে, 1000-1000 মানুষকে মেরেছে, এই অবস্থায় আওয়ামী লীগের নিবন্ধন থাকা উচিত কিনা? এই পরের সিদ্ধান্তটা আপনি উপরের তলায় গিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন না। আমার কোনো এখন নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্ত নেওয়ার এবং এই তথ্য ওই যে এইসব আমার নাই, এবং এটা আমার এখতিয়ারের বাইরে। আর আপনি যেগুলো বলছেন আগেরগুলো কি প্রশ্ন ছিল? একটা স্থানীয় নির্বাচন না করে মানে চ্যালেঞ্জ হবে কিনা? এগেইন এটা হলো বিবেচনা। আমাদের এক একজনের অভিজ্ঞতা এক এক রকম, এক একজনের মতামত এক এক রকম। এটাই গণতন্ত্রের বৈচিত্র্য। আমরা কেউ করি যে সবগুলো নির্বাচন একত্রে করা সম্ভব হবে, কেউ বলে যে অসম্ভব, আবার কেউ বলে যে স্ট্যাগার্ড ওয়েতে ইভেন জাতীয় নির্বাচনে একদিন করা যাবে না, এরকম তো প্রস্তাব আছে। কোনো দেশে তা হয়। তাই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে, ব্যক্তিগত মতামত ভিত্তিতে বিভিন্ন মতামত হয়। তো আমরা আশা করব যে সব রকম মতামতের ভিত্তিতে যে সরকার এবং রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে পৌঁছে তারা সিদ্ধান্ত নেবে। ও যেটা জানতে চাচ্ছিল যে চ্যালেঞ্জ হবে কিনা ডিরেক্টলি সংসদ নির্বাচন করা, এর আগে যদি অন্য কোনো নির্বাচন না করে অভিজ্ঞতার জায়গায়। এটা এগেইন যে আপনার মতে হয়তো এটা চ্যালেঞ্জ হবে, আরেকজনের মতে এটা চ্যালেঞ্জ হবে না। এটা তো সম্পূর্ণ ওই যে জাজমেন্ট। ওকে, আই ডোন্ট নো।
আমার নির্বাচন করার দায়িত্ব আমার নয়। আমি এই যে কোনটা আগে হবে না হবে আমরা অংশীজনের মতামত তুলে ধরেছি এবং সেই সিদ্ধান্ত আমাদের নির্বাচন কমিশনের এবং সরকার। আরেকটা প্রশ্ন ছিল, আরেকটা না, ওরা আরেকটা প্রশ্ন ছিল যে সংস্কার, ওরা আরেকটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা হতো সংস্কার কম করে তেমন কোনো সংস্কার না করে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে আপনাদের কি আসলে? এখন এটা তো আপেক্ষিক, তেমন কোনো বড় কম, কোনটা কম কোনটা বেশি তা আমরা তো, আমি নিশ্চিত আপনারাও চান, আমরাও চাই, সকলেই চায় একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, একটা পরিচ্ছন্ন নির্বাচন, যাতে মানুষ ভোট দিতে পারে, যাতে অতীতের পুনরাবৃত্তি না ঘটে। তো এই আমি আশা করি, আমি বিশ্বাস করি যে আমাদের রাজনীতিবিদরা তারাও এটা, তাদের উপলব্ধিতে আছে, তারাও দেশপ্রেমিক এবং আমরা আপনাদের মতো তারাও দেশপ্রেমিক, তারাও ভবিষ্যতের কথা চিন্তা করবে, আমাদের ভবিষ্যৎ বংশধরদের কথা চিন্তা করবে। তো আমি নিশ্চিত তারা সঠিক সিদ্ধান্তই দেবে। আপনি অনেক সুপারিশ করেছেন, আপনি যদি সমস্ত 3টা সুপারিশ কথা বলেন, এই 3টা আপনার মনে করেছিল? 3টা বলা অসম্ভব, যে আমরা মোটা দাগে তো বলেছি, 3টা মোটা দাগে বলেছি। একটা হলো রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করা, আরেকটা হলো নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করা, দুর্বৃত্তমুক্ত করা, আরেকটা হলো নির্বাচন কমিশনের তাদের ক্ষমতায়িত করা। তো এই 3 ভাগে ভাগ করা। আর আগেরটা কি প্রশ্ন ছিল? একেবারে যে যারা প্রান্তিক মানে ভোটাররা ভোট দিবে, দেখা যাচ্ছে এইটা কিভাবে করবে, তার ভোটারকে দিতে পারবে, ওখানে যে আমরা এই কালচারটাকে চেঞ্জ হয়ে যাবে 4 বছর পর, যেটা থাকবে না, যারা বলে ক্ষমতায় শুনেন, লড়াই করবে। 4টা অংশীজন আছে আমাদের, এটা বাস্তবায়নের 4টা অংশীজন আছে। একটা হলো সরকার অবশ্যই, আরেকটা হলো নির্বাচন কমিশন, এটা বাস্তবায়নের, আর তৃতীয় অংশীজন হলো রাজনৈতিক দল, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন। আই থিঙ্ক অন্যান্যরা তো বোধহয় রাজি হবে, রাজনৈতিক দলেরই সাথেই আলাপ আলোচনা করে এগুলো সিদ্ধান্ত। আর সবচেয়ে বড় অংশীজন আমরা সকলে, নাগরিকরা। আমরা যদি চাই, আমরা যদি সোচ্চার ভূমিকা পালন করি, বল আমাদের কোর্টে, আমরা যদি আমাদের ভূমিকা পালন করি নাগরিক হিসাবে, নাগরিক হওয়া মানে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করা। একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই। নো অফিস অফ এ রিপাবলিক ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট অফ এ সিটিজেন। একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ পদ নেই। তো নাগরিকরা যদি সোচ্চার ভূমিকা পালন করে তাহলে কিন্তু পরিবর্তন আসতে পারে। নির্বাচনে বিকল্প নাই। হ্যাঁ, অবশ্যই। মানে এই প্রশ্নটা তো আসছেই। হ্যাঁ, এটা দুটোই গুরুত্বপূর্ণ, নির্বাচনও গুরুত্বপূর্ণ এবং নির্বাচনটা যে সুষ্ঠু হয় সেই জন্যই সংস্কার, নির্বাচনটা যে গ্রহণযোগ্য হয় সেই জন্যই আমরা কতগুলো পরিবর্তন চাই, যেই পরিবর্তনগুলো না করলে অতীতের অভিজ্ঞতার এই আবার পুনরাবৃত্তি করতে পারে, এবং সেটা তো আমরা কেউ চাই না। জি বলেন, একটা নয় একাধিক করতে পারেন। আপনারা যে সংস্কার করেছেন যদি বাস্তবায়ন হয়, তাহলে কি ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে তখন কি তারা 14, 18 বা 24-এর মতো নির্বাচন করতে পারবেন না? এই আইনের অধীন এই আইনটি বাস্তবায়ন হলে এটি কি আসলে আপনারা মনে করেন কিনা যে সংস্কার নির্বাচন হলে নির্বাচনকে কলুষিত করতে পারবেন না, বায়াস করতে পারবেন? শুনেন, আমরা এগুলোর এই যে সংস্কার প্রস্তাব, এগুলো তো একটা গার্ড রেল সৃষ্টি করা, কতগুলো বিধিনিষেধ সৃষ্টি করা। এখন কেউ যদি বিধিনিষেধ মানতে না চায় তাহলে তো কারোই কিছু করার নেই। যেমন আমরা সিঁড়ি দিয়ে উঠি, সিঁড়ি দিয়ে একটা গার্ড রেল থাকে, তো গার্ড রেলটা হলো আপনি যাতে পড়ে না যান। কিন্তু আপনি যে লাফ দিয়ে সেই ঝাঁপ দিতে চান এর উপর দিয়ে, তাহলে কারোই কিছু করার নেই। তো আমরা আশা করি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হবে, আমরা সবাই, আমাদের সকলের স্বার্থ যে এগুলো পরিচালিত হয়। এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা তো আপনি সবসময় বলে আসছেন, তার প্রশ্ন হলো যে 14, 18, 24-এর মতো নির্বাচন যেন আর না হয়, এরকম মানে বিষয় আপনার এই প্রস্তাবে আছে কিনা? শিওর, এই পুরো প্যাকেজটাই তো ওই উদ্দেশ্যে, পুরো প্যাকেজটাই প্রণীত হয়েছে যাতে যখন আমরা এই প্রস্তাবগুলো আমরা এই যে করেছি, প্রণয়ন করেছি, তখন
এই অতীতের অভিজ্ঞতাগুলো, এই যে গত 3টা নির্বাচনের অভিজ্ঞতা এবং একই সাথে অতীতেরও এর আগেরও অভিজ্ঞতা এবং দেশে বিদেশের অভিজ্ঞতা, আমাদের যে সকল এবং অংশীজনের মতামত এবং আপনাদের মতামত, মানে এই সবগুলোই আমাদের বিবেচনা নিয়েছে। তো আমরা আশা করি যে এর মাধ্যমে নির্বাচন ব্যবস্থাটা একটা শক্ত ভিত্তির উপর দাঁড়াবে এবং এর মাধ্যমে যদি আমরা তো আশা করি যে এর মাধ্যমে পুনরাবৃত্তি না হওয়ারই সম্ভাবনা হবে না। বিশেষ এমন কি ব্যবস্থা আছে যে এই নির্বাচন আসলে করতে পারবে না ওই কমিশন কিংবা সরকার? তাদের দায়বদ্ধ হইতে হবে, তাদেরকে বিচারের আওতায় আসতে হবে। যেমন তাদেরকে যে কতগুলো জিনিস তো আমি মনে করি এটা আমাদেরকে অনেকে বলেছে মানে অভিনব নয়, এটা ইনোভেটিভ। যেমন নির্বাচনের আগে সার্টিফাই করা, যে নির্বাচনী ফলাফল ঘোষণার আগে সার্টিফাই করা, এটা তো তারা 10 বার চিন্তা করবে একটা সুষ্ঠু নির্বাচনের সাফাই গাইতে। তারপরে আমরা বলেছি যে নির্বাচন কমিশনের যে তদন্ত সাপেক্ষে নির্বাচন বাতিল করা এবং এই যে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়ার ক্ষমতা। তারপরে আমরা বলেছি যে তারা যদি এরকম শপথ ভঙ্গ করে, এরকম নির্বাচন করে, তাদেরকে দায়বদ্ধতার আওতায় আসতে হবে। তো আমরা সবগুলো অ্যাজ ফার অ্যাজ পসিবল যতগুলো আমরা আমাদের বিবেচনায় মনে করেছি যে গুরুত্বপূর্ণ, সবগুলো গার্ডরেল সৃষ্টি করার চেষ্টা করেছি। তো আমরা আশা করি যে এই দেশের মানুষ, সবচেয়ে বড় কথা হলো আমরা বড় অংশীজন হলো এই দেশের মানুষ, আমরা যদি না চাই তাহলে করা দুরূহ। তা আমাদেরকে সেই নাগরিকের ভূমিকা পালন করতে হবে। আমরা কেউ গ্যারান্টি দিতে পারি না, তবে আমরা মনে করি যে উই হ্যাভ এ গুড চান্স যে এগুলোর পুনরাবৃত্তি হবে না। যে সার্টিফাই করবে, যেমন যে ইয়ে করার আগে, যে নির্বাচনী গেজেট হওয়ার আগে তারা বলবেন নির্বাচনটা সঠিক হয়েছে কি হয় নাই, এবং যদি না হয়ে থাকে তাহলে তারা ব্যবস্থা নেবে। এবং এরপরে কেউ যদি সংক্ষুব্ধ হয় তাদের সিদ্ধান্তে, তারা আদালতে যাওয়ার সুযোগ পাবে। এবং যাতে সুষ্ঠু, যাতে ওই যে আগে 3টে নির্বাচনের মতো নির্বাচন করে পার পেয়ে না যায় এবং এরকম সাফাই গাইতে না পারে ও রিটার্নিং অফিসার এটা দিয়েছে, আমার তো কিছু করার নেই। যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করা। যদি এমন হয় যে ঠিক আছে, আপনারা তো একটা সময় বেঁধে দিচ্ছেন কমিশনকে যে এতদিনের মধ্যে সার্টিফাই করতে হবে কমিশন, তারপরে গেজেট প্রকাশ হবে। যদি ধরে নেন যে এই 300 আসনের মধ্যে 50টা আসনে খুঁজে পেল যেখানে অনিয়ম হয়েছে, তাহলে কি ওই সময়ের মধ্যে 50টা আসনের ভোট বন্ধ করে দিবে? না, তাহলে যদি অনিয়ম হয়েছে তারা তদন্ত করবে, তদন্ত করে সেগুলো বাদ দিয়ে অন্যগুলো গেজেট করবে। এখন ধরেন আমাদের অতীতে কি হয়েছে আমরা তো জানি। 2018 সালে ব্যাপক জালিয়াতি নির্বাচন হয়েছে, তারা বলছে রিটার্নিং অফিসারে দিয়েছে, আমাদের কিছু করার নেই। তো যাতে ওই সাফাই গাইতে না পারে, তো তাদের দায়িত্ব নিতে হবে। গেল না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল, কিন্তু সেই ভোটটা বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখবে। হ্যাঁ, অবশ্যই তাদের সেই ক্ষমতা তো আছে। এবং ওটা বিচারপতি ইবাদুল হকের রায়ে আমি বহুবার বলেছি, এটা সুস্পষ্ট হয়ে বলা আছে, তদন্ত সাপেক্ষে তারা নির্বাচন বাতিল করতে পারে, স্থগিত করতে পারে, এগুলো সব কিছু করতে পারে। ইনফ্যাক্ট ওই যে কেউ তো বলে দিনকে রাত করা ছাড়া, আমাদের ওই যে আলতাফ হোসেন বড় আবুল কাশেম একটা মামলার রায় আছে আমাদের উচ্চ আদালতের, সেখানে সুস্পষ্ট হয়ে বলা আছে ইলেকশন কমিশন ফর দি সেক অফ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ক্যান ইভেন অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস। অগাধ ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের। ইনফ্যাক্ট এইসব প্রস্তাব ছাড়াও নির্বাচন কমিশনের যে ইনহেরেন্ট পাওয়ার, যে অন্তর্নিহিত ক্ষমতা, সেই অসীম ক্ষমতা ব্যবহার করে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারে। তো তারা যদি না করে, তাহলে এখানে আমরা কিছু প্রস্তাব করেছি, তার একটা কনসিকুয়েন্স আছে। তার জন্য তাদেরকে হয়তো একটু মাসুল দিতে হতে পারে, তাদের তদন্ত হবে তাদেরকে। সো নির্বাচন কমিশনের অসীম ক্ষমতা আছে, ইনহেরেন্ট পাওয়ার বলে। আপনারা দেখেন যে আলতাফ হোসেন বনাম আবুল কাশেম 45 DLR বোধ হয়, অসীম ক্ষমতা। আচ্ছা, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমরা শেষ করব। আরো বাংলাদেশের যে পরিস্থিতি, যে গোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরে প্রজন্মের ছাত্র জনতা এই ঘিরে যে আন্দোলন, তার প্রেক্ষাপটে গোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে আজকে বাংলাদেশে আসে বিশেষ রাষ্ট্র ব্যবস্থা চলছে। আমরা সংবিধান সংস্কার কমিশনে একটা প্রস্তাবনা দিয়েছি যে তারা তরুণদের ক্ষেত্রে উৎসাহিত করতে, তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ, সংসদে তাদের প্রতিনিধিত্ব
বাড়ানোর জন্য তাদের জন্য একটা সুনির্দিষ্ট সংখ্যক মানে বয়সীমা এবং নির্দিষ্ট সংখ্যক আসনের ব্যাপারে একটা প্রস্তাবনা আছে, যেখানে কোটা বিরোধী আন্দোলন নিয়ে এত কিছু, সেখানে এই ধরনের প্রস্তাবনা বয়সের ফ্রেম দিয়ে যে ধরনের এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আপনারা তাদেরকে জিজ্ঞেস করতে হবে, আমরা এ ব্যাপারে ভাবি নাই, এ ব্যাপারে আমাদের কোনো প্রস্তাবনা। নেতৃত্ব তো সেগুলো আমরা বলেছি তরুণ নেতৃত্ব, আমাদের বিভিন্ন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমাদের এই যে প্রতিবন্ধী, এদেরকে সুযোগ দেওয়ার কথা আমরা বলেছি, সবার প্রতিনিধিত্ব যেন থাকে। ওকে, আচ্ছা আচ্ছা একটু হ্যাঁ জি, ওটা তাদেরকে জিজ্ঞেস করতে হবে। ওকে, আচ্ছা আমি এখান থেকে একটু কিন্তু বলি, 4 মাসের মধ্যে সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন হওয়া সম্ভব কিনা আপনারা এটা কি মনে করেন? মানে 4 মাসের মধ্যে একই সাথে জাতীয় স্থানীয় নির্বাচন সম্ভব কিনা, এটা যদিও বলেছে আবার। হ্যাঁ, এটা তো বলছি ভবিষ্যতে, এখন নয়, ভবিষ্যতে যখন যখন পরিস্থিতি ভিন্ন হবে, আমাদের সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি হবে, যখন এই ওকে ঠিক আছে। এবং আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো তো ছিল ওই যে তাদের তেমন কিছু করার ছিল না, পরিস্থিতি ভিন্ন ছিল সম্পূর্ণ এখনকার তুলনায়। তো আমরা আশা করছি যে এবারের পরে পরিস্থিতি ভিন্ন হবে, আমরা একটা সুস্থ পরিস্থিতি বিরাজ করবে একটা নির্বাচনের জন্য। ইয়েস, হ্যাঁ বলো হুমায়ুন, বলো। এখন আর কারো প্রশ্ন না থাকলে সবকিছু ভালো হলো, সব পরিস্থিতি অনুকূলে আসলো, এখন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলো, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বিএনপির মতো একটা বড় দল আছে, সেই জায়গায়